জেক্সপো 2017-এর ম্যাথমেটিক্সের এই পার্ট 3 ভিডিওতে আমি 21 থেকে 30 নম্বর অর্থাৎ 10টি প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোনো একটি মূলধনের 3 বছরে বার্ষিক 10% যৌগিক ও সরল সুদের পার্থক্য 840 টাকা হয়। যৌগিক অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 840 টাকা। মূলধনের পরিমাণ কত? তো এখানে মূলধনের পরিমাণ চেয়েছে। দেখো, এই অঙ্কটা তোমরা যদি প্রচলিত পদ্ধতিতে করতে চাও তাহলে কিভাবে করতে হবে? আমরা এইভাবে করব যে যৌগিক সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এটা দিয়ে দেওয়া আছে কত টাকা? 840 টাকা। এবার যৌগিক সুদ এবং সরল সুদের সূত্রটা তোমরা এখানে লিখবে। যৌগিক সুদের সূত্র হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার T - P। এটা হচ্ছে যৌগিক সুদের সূত্র। আর সরল সুদের সূত্র P/R/100 = 840। যেখানে P এর মানটা হচ্ছে মূলধন, যা আমাদের নির্ণয় করতে হবে। T এর মান 3 বছর, যেমনটা অঙ্কে দিয়ে দিয়েছে 3 বছর, এবং R এর মান 10%, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদের হার হচ্ছে 10%। তো এখানে R এর মান এবং T এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তোমরা P এর মান পেয়ে যাবে। তবে এই অঙ্কটা একটু ক্যালকুলেশন করতে একটু জটিল হবে, একটু সময় লাগবে। এই জন্য সময় বাঁচানোর জন্য এই অঙ্কটাকে আমরা একটু শর্টকাট পদ্ধতিতে করব। তো এই শর্টকাট পদ্ধতিতে করতে গেলে তোমাদের কিছু কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন এই অঙ্কতে কী চেয়েছে? মূলধনের পরিমাণ চেয়েছে। তো মূলধনের পরিমাণ যখন চাওয়া হবে তখন আমাদের কিছু মূলধন, মানে যে মূলধনটা চেয়েছে সেটা আমরা পরে বার করব, কিন্তু মূলধন বার করার আগে অঙ্কটাতে আমাদের কিভাবে এগোতে হবে? আমাদের আগে থেকে একটা মূলধন ধরে নিতে হবে, এবং সেই মূলধনটা কিভাবে ধরবে? এখানে দেখতে হবে সময় কত দিয়েছে আর সুদের হার কত দিয়েছে। সুদের হার দিয়েছে 10, তাহলে এটাকে আগে লিখব, এবং সময় যত দেবে সেই সময়টা সুদের হারের ঘাত বা পাওয়ার হিসেবে লিখব। এই যে মানটা বেরোচ্ছে এটাকেই তোমাকে মূলধন হিসেবে ধরতে হবে, অর্থাৎ 1000। আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। যদি ধরো 2 বছর সময় দিয়ে দেওয়া হয় এবং সুদের হার যদি দিয়ে দেওয়া হয় 8, সুদের হার দিয়ে দেওয়া যদি 8, তাহলে তখন আমি করব কি? 8-এর স্কোয়ার করব, অর্থাৎ 64 টাকা। তখন আমরা মূলধন হিসেবে 64 টাকা ধরবো। তো এক্ষেত্রে 10-এর কিউব ধরবো আমরা, অর্থাৎ 1000 টাকা। তাহলে মূলধন হচ্ছে 1000 টাকা। এরপরে আমি কি করব? যেহেতু সময় 3 বছর দিয়েছে তাই আমি এখানে 3টে দাগ কাটবো এইভাবে। এবং সুদের হার কত পার্সেন্ট? 10%, 10%, 10%। এবার আমরা দেখে নেব 1000 টাকার 10% কত হয়। তাহলে 1000 × 10/100, তাহলে কত হচ্ছে? দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ 100 টাকা। এইবার আমরা কি করব? নেক্সট স্টেপে আমরা 1000 টাকার 10% হারে বা 10% হারে সুদ কত হবে? 100 টাকা হবে। একইভাবে দ্বিতীয় বছরে 1000 টাকার 10% হারে সুদ কত হবে? 100 টাকা হবে। এবং একইভাবে তৃতীয় বছরেও সুদ হবে 100 টাকা। এইভাবে 3 বছর আমরা মোট যে সুদটা পেলাম 100 টাকা প্লাস 100 টাকা প্লাস 100 টাকা, এটা হচ্ছে সরল সুদ। অর্থাৎ এখানে হচ্ছে কি? 3 বছরে সরল সুদ হচ্ছে কত টাকা? 300 টাকা। এইবার চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথম বছরে যে 100 টাকা সুদ হয়েছিল সেই সুদের উপরে দ্বিতীয় বছরে সুদ হবে, এবং সেই সুদের উপরে আবার তৃতীয় বছরে সুদ হবে। এই জন্য আমি এখানে দুটো দাগ কাটলাম। এইবার আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে 10% হারে 100 টাকার 10% হারে 100 টাকার উপর কত টাকা সুদ হচ্ছে? তাহলে আমরা গুণ করে দেখি। 100 × 10/100, 100 টাকার উপর 10% হারে কত টাকা সুদ হবে? 0 0 ক্যান্সেল। তাহলে এখানে কত হচ্ছে? 10 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরে 100 টাকার উপরে কত টাকা সুদ হচ্ছে? 10 টাকা। এবং 100 টাকার উপর তৃতীয় বছরে 10% হারে কত টাকা সুদ হবে? আমরা এক্ষুনি দেখলাম 100 টাকা 10% হারে কত টাকা সুদ হয়? 10 টাকা। তাহলে এখানে হচ্ছে 10 টাকা আসবে। তারপরের কাজ কি? দ্বিতীয় বছরে যে সুদ হয়েছিল সেই সুদের উপরে তৃতীয় বছরের জন্য আবার 10% হারে সুদ আমাদের গণনা করতে হবে। অর্থাৎ 10% হারে 100 টাকার উপর কত টাকা সুদ হয়? 10 টাকা। এবং এরপরের কাজটা হচ্ছে কি?
দ্বিতীয় বছরে যে আমরা 100 টাকার প্রথম বছর 100 টাকার উপরে দ্বিতীয় বছরে যে 10 টাকা সুদ হয়েছে সেই টাকার উপরেও আবার তৃতীয় বছরের সুদ গুনতে হবে। অর্থাৎ সেই টাকাটা কত হবে আমরা তাহলে দেখি। 10 টাকার 10% হারে কত টাকা সুদ হচ্ছে, তাহলে 10 ইন্টু 10/100, অর্থাৎ দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, 1 টাকা। তাহলে এখানে 1 টাকা। এইভাবে আমরা যে এই যে পুরো টাকাটা পাচ্ছি, এখানে পুরো টাকাটা যেটা পাচ্ছি 100 টাকা 100 টাকা 100 টাকা, 10 টাকা 1 টাকা 10 টাকা 10 টাকা, 10 টাকা 1 টাকা 10 টাকা 10 টাকা, অর্থাৎ এখানে 300 টাকা আর এখানে 10 20 30 31 টাকা। এই দুটো টাকা মিলিয়েই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ। এবার তাহলে বুঝতেই পারছো, সরল সুদ 300 টাকা, চক্রবৃদ্ধি সুদ 331 টাকা। তাহলে বাকি যে থাকলো, অর্থাৎ 331 থেকে যদি আমরা 300 টাকা বাদ দিই তাহলে কত টাকা থাকলো? 31 টাকা। এই 31 টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর। অর্থাৎ এইখানে যে টাকাটা আমরা পেলাম, এই যে পরিমাণটা 10 1 10 আর 1, এই যে মোট যে টাকাটা হচ্ছে অর্থাৎ 31 টাকাটা, এই টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, এটা কত হচ্ছে? 31 টাকা হচ্ছে। এবার প্রশ্নানুযায়ী দেখো কি বলা হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 840 টাকা। তাহলে আমরা এখানে বলতেই পারি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য যখন 31 টাকা, তখন মূলধন কত? তখন মূলধন হচ্ছে 1000 টাকা ছিল। তাহলে 1 টাকা যদি পার্থক্য হয় তাহলে মূলধন কত হবে? 1000/31। আর যদি 840 টাকা যদি পার্থক্য হয় চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, তাহলে মূলধন হবে 1000/31 গুণ 840। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখি। তোমরা এখানে কিন্তু খাতা কলমে করবে, আমি এখানে ক্যালকুলেটর সময় বাঁচানোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশনটা। 1000 গুণ 840 ডিভাইডেড বাই 31। তাহলে এখানে আমরা পেলাম 27096.77, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রায় 27097 টাকা। 27097 টাকা। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 27097 টাকা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বি, অর্থাৎ 27097 টাকা। পরের প্রশ্ন, বার্ষিক 2% সুদে বছরে কত টাকা করে দিলে 1216 টাকা ঋণ 3 বছরে শোধ হবে? দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদের কি করতে হবে, এই যে সুদের হারটা দিয়েছে এটা চক্রবৃদ্ধি সুদ দিয়েছে না সরল সুদ দিয়েছে এটা কিন্তু অঙ্কতে পরিষ্কার করে বলা নেই। তাহলে তোমাদের কি করতে হবে, চক্রবৃদ্ধি সুদ ধরে অঙ্কটাকে একবার করে দেখতে হবে, একবার সরল সুদ ধরে অঙ্কটাকে করে দেখতে হবে। কিন্তু আমি এখানে যে কোনো একভাবে করে দেখাবো আর আরেকভাবে আমি সূত্র লিখে দেবো কিভাবে তোমাদের করতে হবে। এখানে খুব একটা পার্থক্য আসবে না, কারণ সুদের হার তো 2%, অর্থাৎ 100 টাকার 1 বছরে সুদ 2 টাকা। তো এই অর্থে চক্রবৃদ্ধি সুদ ধরেও যদি তোমরা অঙ্কটা করো তাহলে খুব একটা পার্থক্য আসবে না, অর্থাৎ এখানে যে অপশানসগুলো দেওয়া থাকবে সেই অপশানসগুলোর মধ্যেই খুব কাছাকাছি একটা মান তোমাদের চলে আসবে। তো আমি এখানে দুটো ক্ষেত্রেই সূত্র লিখছি এবং সরল সুদ ধরে আমরা অঙ্কটাকে করব, ঠিক আছে? তো দেখো এখানে 2% সুদের হার, তো আমরা যদি সরল সুদ ধরে নিই, সরল সুদের হার 2%। এইবার সরল সুদের হার যদি 2% হয় তাহলে এর অর্থ হলো 100 টাকার 1 বছরের সুদ 2 টাকা। এখন মোট হচ্ছে এত টাকা শোধ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে সুদ আসল, মোট হচ্ছে এত টাকা শোধ করতে হবে। তাহলে এটা যদি সুদ আসল হয় তাকে যদি আমরা এ দিয়ে লিখি তাহলে এটা কত হচ্ছে 1216, এবং এই টাকাটা 3 বছরে শোধ দিতে হবে। অর্থাৎ এ ইকুয়ালস টু, আমি কি করব, যখন শোধ দেব তখন তো আমরা সেখানে আসলের টাকাও দিই আর সুদের টাকাও দিই, অর্থাৎ সুদ আসল ধরেই টাকাটা দিই। কিন্তু এই সুদ আসল টাকাটা একবারে আমরা শোধ করব না, 3 বারে শোধ করব। তাহলে এই অর্থে আমরা এখানে লিখব A1 + A2 + A3
অর্থাৎ 3 বার আমরা সুদ আসল টাকা হিসাবে দেব এখানে। এবার এখানে কি আছে, A1 হচ্ছে যে সুদ আসলটা দিতে হবে, সেই সুদ আসলটা হচ্ছে 2 বছরের সুদ এবং আসল। 2 বছরের কেন? কারণ 2 বছর এই কারণে, কারণ দেখো যখন আমরা 3 বছরের শোধ দিচ্ছি তখন শেষ বছরে আমাকে কিন্তু শুধুমাত্র আসলটাই দিতে হবে, সেখানে কিন্তু কোনো সুদ দিতে হবে না, কারণ আমি সেখানে গিয়ে টাকাটা শোধ করে দিচ্ছি। তাহলে সেই অর্থে যে টাকাটা আমাকে দিতে হবে শেষ বছরে, সেই বছরে শুধুমাত্র আমরা কি করব, আসল টাকাটা দেব, কোনো সুদ টাকা আমরা ওখানে দেব না। তাহলে এখানে 100 টাকা হচ্ছে আমরা আসল ধরে নিচ্ছি, 100 টাকা আমরা এখানে ধরে নিচ্ছি আসল টাকা, এবং মানে আসলটা হচ্ছে এই 100 টাকাটাই হচ্ছে আমরা বলবো যেখানে কিস্তি, 100 টাকাটাই হচ্ছে এখানে কিস্তি। অর্থাৎ আমাকে প্রত্যেক বছর কি করতে হবে, 100 টাকা করে দিতে হবে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে 100 টাকা যদি আমি দিই, তাহলে 100 টাকার উপরে 2% হারে কত টাকা সুদ হবে, তাহলে 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে 2 হচ্ছে সুদের হার এবং 2 হচ্ছে কি সময়, ঠিক আছে, 2 বছর প্লাস 100 টাকা কিস্তি, আর তার উপরে এটা হচ্ছে A2 বার করছে এবারে 2% হারে 1 বছরের সুদ। এবং তৃতীয় বছরের শেষে দেখা যাবে যে আমি সেখানে কিন্তু শুধুমাত্র আসল টাকাটাই দেবো, সেখানে কোনো সুদ দেবো না, অর্থাৎ কিস্তির টাকাটাই শুধুমাত্র দেবো। তাহলে এখানে কত হচ্ছে 100 প্লাস এখানে 100 কেটে গেল, অর্থাৎ 4, এখানে হলো 100 প্লাস এখানে কত দেখতে পাচ্ছি 100 কেটে গেল 2, আর এখানে কত দেখতে পাচ্ছি 100 আছে, অর্থাৎ 104 প্লাস 102 প্লাস 100 অর্থাৎ 306 টাকা। এবার আমি কি দেখতে পাচ্ছি, 306 টাকা আমার হচ্ছে মোট এই টাকাটা আমাকে শোধ করতে হচ্ছে। 100 টাকা যদি আমার কিস্তি হয়, তাহলে 100 টাকা কিস্তি ধরে আমাকে দেখতে হচ্ছে 306 টাকা আমার শোধ হয়ে যাচ্ছে, মানে ব্যাংকের বা যেখান থেকে আমি টাকা ধার নিচ্ছি সেখানে আমি 306 টাকা শোধ দিচ্ছি, অর্থাৎ পরিশোধ করছি। তাহলে আমরা বলতেই পারি 306 টাকা যখন আমরা ধার শোধ করছি তখন আমার কিস্তি কত টাকা, 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে, 100/306, এবং আমার মোট কিস্তির পরিমাণ কত, 1216, অর্থাৎ 1216 এলে এখানে তাহলে কিস্তির পরিমাণটা হচ্ছে 1216 ইন্টু 100 ডিভাইডেড বাই 306। এবার আমরা যদি এখানে কাটাকুটি করি, তাহলে দেখো কত পাচ্ছি আমরা, 100 ইন্টু 1216 ডিভাইডেড বাই 306, তাহলে এখানে আসছে 397.3, মানে আমি 4 ধরতে পারি, 397.4, এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরতে পারি 400 টাকা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এ, অর্থাৎ 400 টাকা। এখন এই অঙ্কটাতে আমরা সরল সুদ ধরে করলাম, কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ ধরে যদি অঙ্কটা করি, তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের কি সূত্র অবলম্বন করতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি। এক্ষেত্রে আমরা A ইকুয়ালস টু যে সূত্রটা ফেলবো সেটা হচ্ছে এরকম, যে কিস্তিটা, সেই কিস্তিটাকে আমরা ধরে নিচ্ছি, যে কিস্তিটা আছে সেই কিস্তিটা আমি যেরকম এখানে 100 টাকা ধরেছিলাম সেরকমই 100 ধরে নেবো। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হবে 100/1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2 প্লাস 100 ডিভাইডেড বাই 1 প্লাস R/100 টু দি পাওয়ার 1 প্লাস 100। শেষ বছরে কিন্তু শুধুমাত্র আমি কিস্তিটাই দেবো, তাই এখানে 100 থাকবে। তাহলে এখানে পাওয়ার 1 না লিখলেও চলবে, এখানে পাওয়ার 2 অর্থাৎ সময় হচ্ছে 2। এইভাবে তুমি আর এর মান যদি 2 বসিয়ে দাও, তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে, এর মানটা পেয়ে যাবে, এবং এর মান দেখা যাবে 306-এর কাছাকাছি এসছে। 306 থেকে একটু বেশি আসবে, কারণ এটা সরল সুদ ধরে করেছি, তাই এখানে মোট টাকাটা আসছে 306 টাকা। কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ ধরে করি তাহলে দেখা যাবে এখানে 306 টাকার থেকে সামান্য কিছু বেশি আসছে। তাহলে সেই বেশি পরিমাণের জন্য এখানে যে টাকাটা আসবে সেটা আরও একটু বেশি হবে, অর্থাৎ সেখানেও দেখবো আমরা 400 টাকার কাছাকাছি আসছে। তাহলে তোমরা এই সূত্রটা ফেলে দেবে, ঠিক আছে, এই সূত্র ফেলে অঙ্কটা করতে পারো। পরের প্রশ্ন,
কিছু জিনিসপত্রের 30% বিক্রয় করা হলো 5% ক্ষতিতে এবং বাকি অংশ বিক্রয় করা হলো 10% লাভে। মোট লাভ 55 টাকা হলে জিনিসগুলির বিক্রয় মূল্য কত? দেখো আমরা যদি ধরে নিই সমগ্র জিনিসের মূল্য কত, 100 টাকা, তাহলে 100 টাকার জিনিসের মধ্যে কি করা হচ্ছে, 30% বিক্রি করা হচ্ছে 5% ক্ষতিতে আর বাকি অংশ বিক্রয় করা হচ্ছে 10% লাভে। তাহলে 100 টাকার মধ্যে 30% অর্থাৎ 100 টাকার মধ্যে 30 টাকার জিনিস বিক্রি করা হচ্ছে 5% ক্ষতিতে। তাহলে 30 টাকার জিনিস বিক্রি করা হচ্ছে 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে। আর বাকি অর্থাৎ 100 টাকার মধ্যে 30 টাকার জিনিস যদি আমি 5% ক্ষতিতে বিক্রি করি তাহলে 70 টাকার জিনিস আমাকে লাভে বিক্রি করতে হবে এবং কত পার্সেন্ট লাভে, 10% লাভে, 10% লাভে। এখানে বলা হচ্ছে মোট লাভ 55 টাকা। দেখো মোট লাভ 55 টাকা মানে এখানে আমি কি করব, 30 টাকার জিনিস যদি 5% ক্ষতিতে বিক্রি করি তাহলে এখানে আমি কত টাকায় বিক্রি করছি, তাহলে 30 ইন্টু 5% ক্ষতিতে বিক্রি করছি, অর্থাৎ 100 টাকার জিনিস আমি বিক্রি করছি 95 রুপিসে। 5% ক্ষতির অর্থ হলো 100 টাকার জিনিসটা আমি বিক্রি করছি 95 টাকায়। তাহলে 1 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করছি, 95/100 টাকা। এবার তাহলে 30 টাকার জিনিস ক টাকায় বিক্রি করব, তাহলে 30 ইন্টু 95/100। এইভাবে 0 0 ক্যান্সেল করে দাও, তাহলে গুণ করো, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 9 27, 28/10, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে দশমিকটা বাদিকে এক ঘর চলে যাবে, অর্থাৎ 28.5 টাকা। এত টাকা আমার কি হয়েছে, এত টাকা দিয়ে আমি বিক্রি করেছি, 30 টাকার জিনিস আমি বিক্রি করেছি 28.5 টাকায়। এইভাবে আমরা যদি 10% লাভ করি, তাহলে 10% লাভের অর্থ হচ্ছে 100 টাকার জিনিসটা আমি বিক্রি করছি 110 টাকায়। তাহলে 1 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করছি, এত টাকায়। তাহলে 70 টাকার জিনিস আমি কত টাকায় বিক্রি করব, 110/100 ইন্টু 70, এখানে দুটো 0 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ 77 টাকা। তাহলে ক্ষতিতে আমি যখন বিক্রি করছি তখন আমি এত টাকায় বিক্রি করেছি, যখন লাভে বিক্রি করছি তখন এত টাকায় বিক্রি করছি। তাহলে মোট কত টাকা আমি বিক্রি করলাম, 77 প্লাস 28.5। তাহলে এখানে আমি যোগ করে তাহলে কত পাচ্ছি দেখি, 77.0 28.5 অর্থাৎ 5 105.5 টাকা। এত টাকায় আমি বিক্রি করেছি, আমার মোট এত টাকা বিক্রি হয়েছে। এখন আমি কত টাকার জিনিস বিক্রি করেছিলাম, 100 টাকার জিনিস বিক্রি করেছিলাম। কত টাকায় বিক্রি করেছি, 105.5 টাকায়। তাহলে লাভ কত হলো, লাভ হলো, কারণ এখানে বিক্রির দামটা দেখতে পাচ্ছি কেনা দামের থেকে বেশি হচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে 105.5 মাইনাস 100.00। 100কে আমরা লিখতে পারি 100.00, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5.5 টাকা, অর্থাৎ 5 টাকা 50 পয়সা এত টাকা লাভ হয়েছে। এবার এই যে এত টাকা লাভ হচ্ছে তখন এই যে এত টাকা লাভ হচ্ছে তখন জিনিসটার বিক্রয় মূল্য কত ছিল, তখন জিনিসটার বিক্রয় মূল্য কত ছিল। দেখো যখন আমি 5.5 টাকা লাভ করছি তখন আমার বিক্রির দাম ছিল এত টাকা, ঠিক আছে, তখন বিক্রির দাম ছিল এত টাকা। তাহলে আমরা বলতে পারি 55 টাকা লাভের জন্য বিক্রির দাম কত হবে, তাহলে 5.5 টাকা যখন আমরা লাভ করছি তখন আমার বিক্রির দাম হচ্ছে 105.5 টাকা। তাহলে 1 টাকার জন্য কত হবে, 105.5/5.5 এত টাকা। তাহলে যদি 55 টাকা যদি মোট লাভ হয় তাহলে বিক্রির দাম কত হবে। এবার আমরা কি করব, দশমিকটা তুলব, এখানে দশমিকের পরে এক ঘর আছে আর এখানেও দশমিকের পরে এক ঘর আছে, তাহলে আর দশমিক দেওয়ার দরকার নেই কোনো জায়গায়। 55 কেটে গেল, তাহলে এখানে কত আছে 1055। তাহলে এখানে বিক্রির দাম কত বা বিক্রয় মূল্য কত, 1055 টাকা। এখানে দেখো এখানে কিন্তু যে অপশানগুলো এখানে দেওয়া আছে আমার উত্তরের সাথে কিন্তু মিলল না, তো সেই হিসাবে এখানে অপশানগুলো ভুল আছে। তাহলে এখানে বিক্রয় মূল্য হবে 1055 টাকা। যদি এখানে ক্রয় মূল্য চাওয়া হতো তাহলে কিন্তু 1000 টাকা হতো। কেন হতো, কারণ আমরা দেখলাম যে 5.5 টাকা যখন আমি লাভ করছি তখন আমার ক্রয় মূল্য কত, 100 টাকা। এবার তাহলে 1 টাকায় কত টাকা হবে, 100/5.5, আর তাহলে 55 টাকা যদি লাভ হয় তাহলে আমার ক্রয় মূল্য কত হবে, 100 × 55 / 5.5। তো এই হিসাবে কত আসছে, 100 × 55
ইন্টু 10, 10 মিনিট তোলার জন্য আমি উপরে 10 দিয়ে গুণ করবো, ডিভাইডেড বাই নিচে 55, অর্থাৎ ক্যান্সেল হয়ে কত আসছে 1000 টাকা। অর্থাৎ যদি ক্রয় মূল্য চাওয়া হতো তাহলে 1000 টাকা এটা উত্তর হতো, কিন্তু যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে তাহলে বিক্রয় মূল্য কী হবে, 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর লাভ 55 টাকা, তাহলে মিলিয়ে কত হচ্ছে 1055 টাকা, তাহলে এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য হবে। পরের প্রশ্ন, মাফিনের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 30 টাকা দিয়ে 6টি বেশি মাফিন কিনতে পারে, মাফিনের প্রকৃত মূল্য কত? দেখো এই ধরনের অঙ্ক প্রায় সময় এসে থাকে, তো এই জন্য আমি এই অঙ্কটার জন্য তোমাদের একটি শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে হ্রাস বলুক বা বৃদ্ধি বলুক, যখন হ্রাস পাচ্ছে তখন দেখা যাচ্ছে যে কিছু টাকায় আরও কিছু মাফিন কিনতে পারছে, তাহলে মাফিনের প্রকৃত মূল্য কত ছিল, এই ধরনের অঙ্ক। এখানে হ্রাস না বলে বৃদ্ধি বলতে পারে, তা বৃদ্ধি হলে কী হবে, একজন ক্রেতা কিছু টাকায় আরও কম মাফিন কিনতে পারে, কারণ যদি দাম বেড়ে যায় তখন তো আর একটা নির্দিষ্ট টাকায় তো আগে যে মাফিন পেত সেই মাফিন তো আর পাবে না, তখন কম পাবে। তো এক্ষেত্রে কি আছে, হ্রাস হোক বা বৃদ্ধি হোক, আমি যে শর্টকাট পদ্ধতি তোমাদের শেখাচ্ছি সেই শর্টকাট পদ্ধতিতে হ্রাস এবং বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে অঙ্কটা কিন্তু এই ধরনেরই থাকতে হবে। তো আমি এখানে মাফিনের প্রকৃত মূল্যটাকে আমরা ধরে নিচ্ছি জেড, যে সংখ্যক মাফিন এখানে অতিরিক্ত কিনতে পারছে সেই সংখ্যাটাকে আমরা এন চিহ্ন দিয়ে চিহ্নিত করছি, আর কত টাকায় কিনছে সেই টাকাটাকে যদি আমরা এখানে ওয়াই দিয়ে চিহ্নিত করি এবং হ্রাস বা বৃদ্ধির পরিমাণটাকে যদি আমরা এক্স দিয়ে চিহ্নিত করি, তাহলে এখানে সূত্র হবে জেড, অর্থাৎ মাফিনের প্রকৃত মূল্য জেড ইকুয়ালস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এন ইন্টু 100 মাইনাস এক্স। এখানে যদি হ্রাস বলা হয় তাহলে মাইনাস করব, যদি বৃদ্ধি বলা হয় তাহলে এখানে আমি কিন্তু প্লাস করব, এটাই হচ্ছে সূত্রের মধ্যে পার্থক্য। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই, এক্সের মান কত 20, ওয়াইয়ের মান কত 30, ডিভাইডেড বাই এন এর মান কত 6, আর 100 মাইনাস এক্সের মান 20, তাহলে আমরা কত পাচ্ছি দেখি, তাহলে এখান থেকে আমরা জেড অর্থাৎ মাফিনের প্রকৃত মূল্য পেয়ে যাব। তাহলে এখানে 6 আর এখানে 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে 20 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 থেকে 20 বাদ দিলে 80 হয়, 20 আর 80 কাটাকুটি করলে 4 আসে, তাহলে 5/4 অর্থাৎ 1.25 টাকা, অর্থাৎ মাফিনের প্রকৃত মূল্য অর্থাৎ প্রতিটি মাফিনের প্রকৃত মূল্য কত 1.25 টাকা। তাহলে এখানে সঠিক উত্তর বি অর্থাৎ 1.25 টাকা। পরের প্রশ্ন, 56,000 জনসংখ্যা বিশিষ্ট একটি শহরের জন্মহার 18% এবং মৃত্যুহার 8%, 4 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে? জন্মহার 18%-এর অর্থ হচ্ছে প্রত্যেক বছর 100 জনের মধ্যে 18 জন করে বেশি জন্মাচ্ছে, অর্থাৎ এবছর যদি 100 জন জন্মে থাকে তাহলে পরের বছর 118 জন জন্মাবে, অর্থাৎ অতিরিক্ত 18 জন জন্মাবে। মৃত্যুহার 8%-এর অর্থ হলো এবছর যদি 100 জন মারা যায় পরের বছর 108 জন মারা যাবে, অর্থাৎ মৃত্যুহারও কিন্তু এখানে বাড়ছে। তো একটি শহরের জন্মহার 18% এবং মৃত্যুহার 8%, তাহলে আমরা বলতেই পারি যদি 100 জনের মধ্যে যদি 18 জন অতিরিক্ত জন্মায় এবং 100 জনের মধ্যে যদি 8 জন অতিরিক্ত মারা যায় তাহলে প্রকৃতপক্ষে কতজন জন্মাচ্ছে, মানে প্রকৃতপক্ষে জীবিত মানুষ অর্থাৎ জন্মাচ্ছে কতজন, তাহলে বলবো 18% মাইনাস 8%, তাহলে এটা হচ্ছে কার্যকারী জনসংখ্যা বৃদ্ধি, কার্যকারী জন্মহার, তাহলে কত হচ্ছে কার্যকারী জন্মহার হচ্ছে 10%। এখন এটা হচ্ছে কার্যকারী জন্মহার। এবার 4 বছর পরে শহরে জনসংখ্যা কত হবে তার জন্য তোমরা সূত্র প্রয়োগ করবে। সেই জনসংখ্যা যদি আমি ধরে নিই এ, 4 বছর পর সেই জনসংখ্যা যদি হয় এ, তাহলে আমরা লিখব এ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, যেখানে টি হচ্ছে সময় অর্থাৎ 4 বছর, পি হচ্ছে বর্তমান জনসংখ্যা, যেমনটা এখানে দিয়ে দিয়েছে 56,000, তাহলে এখানে 56,000 আর এখানে আর হচ্ছে কার্যকারী জন্মহার অর্থাৎ 10%। এবার যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এ অর্থাৎ 4 বছর পর জনসংখ্যা কত সেটা পেয়ে যাব, তাহলে এখানে বসিয়ে দেওয়া 56,000, 1 প্লাস আর এর মান 10 বাই 100, টি এর মান 4। এবার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে দেখি কি পাচ্ছি, 56,000 ইন্টু এখানে 0 আর 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 প্লাস 1/10 বাই 4,
56,000 ইন্টু, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস 1/10 মানেই হয়ে গেল 1/10 অর্থাৎ 10 × 10 = 11 11/10, তাহলে এখানে 11/10 হোল পাওয়ার 4। এরপর আমরা 11/10 পাওয়ার 4 এর অর্থ হচ্ছে 11 × 11 × 11 × 11, অর্থাৎ 4 বার 11কে গুণ করব ডিভাইডেড বাই 4 বার 10কে গুণ করব। তাহলে এখানে 3টে 0 ক্যান্সেল হয়ে গেল, 1 2 3, বাকি তাহলে থাকছে 56 × 11 × 11 × 11 × 11 ডিভাইডেড বাই 10। এবার যদি আমরা গুণটা করি তাহলে কি পাচ্ছি, 56 × 11 × 11 দুবার হলো, 3 বার 4 বার ডিভাইডেড বাই 10, অর্থাৎ দশমিকটা এক ঘর সরে যাবে বাদিকে, অর্থাৎ 81989.6 81989.6। আচ্ছা, তাহলে এবার যদি আমরা অপশানগুলো দেখি তাহলে এই অপশানটা কাছাকাছি আসছে 81990 আর আমার এসে 81989, অর্থাৎ আমরা এটাকে লিখতেই পারি 81990, এটা 89.6, এটাকে আমরা 90 ধরে নিতে পারি, তাহলে 81990, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর এ, অর্থাৎ 81990। পরের প্রশ্ন, sin টু দি পাওয়ার 8 মাইনাস cos টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু কত? দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা কি করব, সবার প্রথমে sin টু দি পাওয়ার 8 আমরা এইভাবে লিখব sin টু দি পাওয়ার 4a এটার হোল স্কোয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4a তার হোল স্কোয়ার। এবার sin টু দি পাওয়ার 4a যদি আমরা a ভাবি আর cos টু দি পাওয়ার 4a যদি b ভাবি, তাহলে এই সূত্রটা কিসের সূত্র হচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং আমরা সবাই জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা সেই সূত্রটি এখানে ফেলে দিই, তাহলে এখানে আমরা কি লিখব, sin টু দি পাওয়ার 4a প্লাস cos টু দি পাওয়ার 4a ইন্টু sin টু দি পাওয়ার 4a মাইনাস cos টু দি পাওয়ার 4a। এরপরে আবার আমরা sin টু দি পাওয়ার 4a কে এইভাবে লিখব sin স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার এর হোল স্কোয়ার, আর একইভাবে এখানেও লিখব sin স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস cos স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, sin স্কোয়ারকে তুমি যদি a ভাবো আর cos স্কোয়ারকে যদি b ভাবো, তাহলে কি আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি। সূত্রটা এখানে লিখে দিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটাই ফেলবো, এটা ফেলে একটা সুবিধা আছে, যদি আমরা এখানে প্লাস রেখে যদি ফর্মুলাটা লিখি তাহলে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের জায়গায় পরের স্টেপে আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। আমরা জানি সবাই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, 1। তাই যদি আমরা এখানে প্লাসের সূত্রটা ফেলি তাহলে আমাদের সুবিধা হবে অঙ্কটা। তো আমরা এখানে কিন্তু মাইনাসের সূত্রটা যদি আমরা ফেলি তাহলে এই সুবিধাটা আমরা পাবো না, তাই এখানে আমরা এই দুটো সূত্রের মধ্যে এই সূত্রটাতেই ফেলবো, এই সূত্রটাতে ফেললাম। আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইবার দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের জায়গায় 1 লিখবো, তাহলে 1 এর স্কোয়ার কত হবে, 1 হবে, মাইনাস যা আছে তাই লিখবো 2 সাইন স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে। একইভাবে এইটার জায়গায় আমরা কত লিখবো, 1 লিখবো। তো 1 এর সাথে কোনো সংখ্যাকে যদি গুণ করি, 1 এর সাথে যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে সেটা কী হবে, ওই সংখ্যাটাই থাকে, তাহলে এখানে আর 1 লেখার দরকার নেই, ডাইরেক্টলি আমরা এটাকে লিখবো সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ার এ। এবার আমরা অপশনগুলো দেখি, দেখো এই অপশানটা মিলে যাচ্ছে সি অপশানটা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর সি। পরের প্রশ্ন, cos 45 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু কত? দেখো cos 45 এর ভ্যালু কত হয়, 1/√2, এবং সাইন 45 এর ভ্যালু হয় কত, 1/√2। আর এখানে কত ডিগ্রি আছে, cos 60 ডিগ্রি,
তো cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, আর সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। আমরা এখানে তাহলে মানগুলো বসিয়ে দিই। cos 45 অর্থাৎ 1/√2 ইন্টু cos 60 ভ্যালু হচ্ছে 1/2 অর্থাৎ হাফ, মাইনাস সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু সাইন 60 এর মান হচ্ছে √3/2। এবার যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে 1/2√2 মাইনাস এখানে √3 একে √3 ডিভাইডেড বাই 2√2। এবার যদি লসাগু করি তাহলে হচ্ছে কত 2√2, তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস √3। এবার দেখো আমরা যদি অপশানগুলো দেখি তাহলে কোনো অপশানে কিন্তু মিলছে না। তাহলে এই প্রশ্নের যে অপশানগুলো দেওয়া হচ্ছে একটা অপশান ঠিক নেই। তো আমি বলতে পারি এই অপশানটা কাছাকাছি আছে। তো এখানে যদি একটা মাইনাস থাকতো, মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ 1টা মানে এখানে প্লাসে এসছে আর √3টা মাইনাসে এসছে, এখানে কিন্তু ঠিক উল্টোটা দিয়েছে। তো এই অপশানটা যদি এইভাবে দেওয়া থাকতো 1 মাইনাস √3/2√2, তাহলে এটা সঠিক হতো। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর এটা, এখানে কোনো অপশানই ম্যাচ করছে না। পরের প্রশ্ন, sec 270 ডিগ্রি মাইনাস এ ইন্টু sec 90 মাইনাস এ মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস এ ইন্টু tan 90 প্লাস এ ইকুয়ালস টু কত? দেখো এই অঙ্কটা ক্লাস 11-এর ত্রিকোণমিতি থেকে দেওয়া হয়েছে। তোমরা যারা মাধ্যমিকের পর যে এক্সপো দিচ্ছ তাদের ক্ষেত্রে এই অঙ্কটা ধরাটা একটু কঠিন হয়ে যাবে। তাদের প্রথমে এখানে কিছু শিখতে হবে, তারপর কিন্তু এই অঙ্কটা করতে পারবে। তো আমি তোমাদের একটু শেখানোর চেষ্টা করি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর যদি তোমরা আলাদা করে এর উপরে যদি কোনো ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য আলাদা করে এর উপরে একটি ভিডিও বানানোর জন্য। তো দেখো আমি এখানে কিভাবে লিখব sec 270 ডিগ্রি, তাহলে এটাকে আমি এভাবে লিখব sec 270 90-র কত গুণ হচ্ছে, 90-কে 3 দিয়ে গুণ করলেই তো আমরা পাচ্ছি 270। তাহলে আমরা এখানে 90-র গুণিতক আকারে সাজাতে হবে। তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি মাইনাস যা আছে তাই লিখব ইন্টু এখানে sec আছে 90-কে আমরা লিখতে পারি 1 ইন্টু 90, কারণ একের সাথে 90 গুণ করলে আমরা 90 পাই, মাইনাস এ মাইনাস একইভাবে এখানে আছে tan, তাহলে লিখব tan 3 ইন্টু 90 মাইনাস এ ইন্টু tan 1 ইন্টু 90 প্লাস এ। এখন এখানে যখন আমরা দেখব 90-র আগে যে সংখ্যাটা আছে এটা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেকটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেকটা হয়ে যাবে কোসেক, আর এখানে যা থাকবে সেটাই লিখব। এবার দেখতে হবে 3 ইন্টু 90 মাইনাস এ কোন পাদের মধ্যে অবস্থিত, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, কোন পাদে অবস্থিত। তো 3 ইন্টু 90 মানে হচ্ছে 1 2 3, এটা আমরা প্রত্যেকটা পাদ অর্থাৎ প্রত্যেকটা কোয়াড্রেন্ট 90 ডিগ্রি করে হয়, তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি এভাবে 3টে 90 ডিগ্রি গেলাম। যাওয়ার পরে আমি আরও এ ডিগ্রি পিছনে গেলাম, অর্থাৎ আমি কোন কোয়াড্রেন্টে আছি বা কোন পাদে আছি, তৃতীয় পাদে আছি। এবং তৃতীয় পাদে তোমরা জেনে রাখবে ট্যান, শুধুমাত্র ট্যান আর কট এই দুটো ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয়, বাকি সব কিছু নেগেটিভ হয়। কিন্তু যেহেতু অঙ্কটা সেকের আছে তাই এখানে একটা নেগেটিভ আসবে। প্রথম ঘরে অর্থাৎ প্রথম পাদে ত্রিকোণমিতিক যত অনুপাত আছে সাইন কস ট্যান সেক কোসেক কট সবই কিন্তু পজিটিভ। দ্বিতীয় ঘরে সাইন পজিটিভ হয় আর কোসেক পজিটিভ হয়, এটা দ্বিতীয় পাদে সাইন আর কোসেক পজিটিভ হয়। তৃতীয় পাদে ট্যান আর কট পজিটিভ হয়, আর চতুর্থ পাদে কস আর সেক পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়। তো যেহেতু সেক 3 ইন্টু 90 অর্থাৎ 3টে 90 যাওয়ার পর এ, এখানে এ কিন্তু সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে কম এবং 0 ডিগ্রির থেকে বেশি কোণ। তো এ কোণ যদি আমি বাদ দিই, যে কোণটা 90 ডিগ্রি থেকে কম, এরকম একটি কোণকে যদি বাদ দিই তাহলে সেটা কিন্তু আমি আর দ্বিতীয় পাদে যাচ্ছি না, আমি কিন্তু তৃতীয় পাদের মধ্যেই থাকছি। ধরে নাও এখানে হচ্ছে 270 ডিগ্রি, এবার 270 ডিগ্রি থেকে যদি আমি একটি সূক্ষ্মকোণ ধরে নাও 40 ডিগ্রি, তো 270 ডিগ্রি থেকে যদি আমি 40 ডিগ্রি বাদ দিই তাহলে কত পাচ্ছি 230 ডিগ্রি, এবং 230 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রির থেকে বেশি হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় পাদের পরে চলে যাচ্ছি আমরা কিন্তু তৃতীয় পাদের মধ্যেই আছি। আর তৃতীয় পাদে যেহেতু ট্যান আর কট পজিটিভ এবং অঙ্কটা যেহেতু এখানে সেকের আছে তাই এখানে নেগেটিভ আসবে ইন্টু সেক, এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে তাই সেকটা চেঞ্জ হয়ে যাবে, এখানে লিখব কোসেক, এখানে যা আছে সেটা লিখব এ। এবার 1 ইন্টু 90 মানে 1 ইন্টু 90-র অর্থ হচ্ছে প্রথম পাদ, এবার তারপর মাইনাসে অর্থাৎ এতটা যাওয়ার পর আবার পেছনে মাইনাসের অর্থ হচ্ছে আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরব,
আর প্লাসের অর্থ হচ্ছে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তাহলে এখানে প্লাস আছে, তা প্লাসের অর্থ আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি যাব। তারপর মাইনাসের অর্থ হচ্ছে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ ডিগ্রি আমরা যাব। তাহলে আমরা এইখানে পাচ্ছি, অর্থাৎ এইখান থেকে এতটা যে কোণটা পাচ্ছি সেই কোণটা হচ্ছে 90 মাইনাস এ। তাহলে কোন পাদে আছে? এটা প্রথম পাদে, এবং প্রথম পাদে ত্রিকোণমিতিক যতগুলো রাশি আছে সবই হচ্ছে পজিটিভ হয়। এখানে সেক সেকটা পজিটিভ হবে, তাই এখানে পজিটিভ, এখানে লিখলাম না। একইভাবে মাইনাস, তাহলে এখানটা আমরা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে মাইনাস এখানে কি আছে tan 3 × 90। একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজোড় আছে, তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে হবে কট এ লিখব। এবার এটা হচ্ছে কত নম্বর পাদ? 3 নম্বর পাদে আছে, আমরা এক্ষুনি দেখলাম 3 নম্বর পাদে। 3 নম্বর পাদে ট্যানের মান কি হয়? পজিটিভ হয়, তাই এখানে পজিটিভ থাকবে ইন্টু এখানে tan 1 × 90, তাহলে 1 আছে, তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে যাবে কট হবে, কট এ লিখব। এবার এটা কোন পাদে আছে? 1 × 90 এবং প্লাস এ আছে, তার অর্থ দেখো 1 × 90 মানে প্রথম পাদে গেলাম, তারপর প্লাসের অর্থ আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ কোণ যাব, এটা হচ্ছে এ কোণ, এইখান থেকে এতটা হচ্ছে এ কোণ। তাহলে মূল এইখান থেকে যদি আমি ধরি এইখান থেকে এতটা কত ডিগ্রি কোণ? তাহলে এখান থেকে এতটা হচ্ছে 90 প্লাস এ, এখান থেকে এতটা 90, এখান থেকে এতটা এ, তাহলে অর্থাৎ পুরোটা হচ্ছে 90 প্লাস এ, অর্থাৎ আমি আছি দ্বিতীয় পাদে। তো দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ হয়, তাই এখানে একটা নেগেটিভ চিহ্ন হবে। তাহলে আমরা কী পেলাম? এখানে মাইনাস কোসেক স্কোয়ার এ, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস কট স্কোয়ার এ। তো মাইনাস কট স্কোয়ারে আর এখানকার মাইনাস, তাহলে অর্থাৎ প্লাস হয়ে গেল, প্লাস কট স্কোয়ার এ। এবার যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কী পাবো আমরা? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এবং আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এর মান কত হয়? 1 হয়। তাহলে এখানে আনসারটা হবে -1। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর -1, অর্থাৎ বি অপশানটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের অন্তঃকোণ অ্যাঙ্গেল এ বহিঃকোণ অ্যাঙ্গেল এ এর 3/7 অংশ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো, সেই ত্রিভুজের আমি এখানে নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এখানে বি আর সি। তাহলে এতে যে অন্তঃকোণটা তৈরি হয়েছে এই অন্তঃকোণটার মান বহিঃকোণ অ্যাঙ্গেল এ এর 3/7 অংশ। তাহলে এখানে এটাকে বাড়িয়ে দিই, তাহলে এখানে যে বহিঃকোণটা উৎপন্ন হয়েছে এই কোণটার 3/7 অংশ, অর্থাৎ আমি এই কোণটার মান ধরে নিচ্ছি 7x, অর্থাৎ বহিঃকোণটার মান আমরা ধরে নিচ্ছি 7x। এখানে কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 3/7 ইন্টু কী আছে? বহিঃকোণ, আমি যদি নাম দিই ই, তাহলে এখানে আমরা লিখব অ্যাঙ্গেল CAE। এইবার যেহেতু CAE আমি এখানে ধরে নিচ্ছি 7x, তাহলে এখানে বসিয়ে দিই 3/7 ইন্টু 7x, 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হলো? 3x, অর্থাৎ অ্যাঙ্গেল এর ভ্যালু আমি পেয়ে গেলাম 3x। এবার কি দিয়েছে? 3 অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 4 অ্যাঙ্গেল সি, অর্থাৎ বি অ্যাঙ্গেলের 3 গুণ সি অ্যাঙ্গেলের 4 গুণের সমান, তাহলে বি অ্যাঙ্গেলের মান কত হবে? এবার দেখো এটা যদি 3x হয়, এবার আমরা জানি কোন একটা বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণের, ত্রিভুজের বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সমান। তাহলে এই যে বহিঃকোণটা দেখতে পাচ্ছি এর বিপরীতে যে দুটো অন্তঃকোণ আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল বি। তাহলে আমরা বলবো যে 7x অর্থাৎ এই কোণটা অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর যোগফলের সমান। তাহলে এখান থেকে আমরা কি করব? 7x ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি, আর এখানে অ্যাঙ্গেল সি এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। কত? দেখো 3 অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 4 অ্যাঙ্গেল সি দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কী পাচ্ছি? 3/4 অ্যাঙ্গেল বি পাচ্ছি। 4 এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এখানে সি এর জায়গায় লিখব 3/4 অ্যাঙ্গেল বি। এইবার আমি কি করব? দেখো 7x ইকুয়ালস টু, এখানে যদি লসও করি তাহলে কত হচ্ছে? 4, তাহলে 4 অ্যাঙ্গেল বি প্লাস 3 অ্যাঙ্গেল বি, অর্থাৎ 7 অ্যাঙ্গেল বি বাই 4। এবার আমরা 4 দিয়ে গুণ করব, আমরা কি পেলাম? 7x ইকুয়ালস টু 7 অ্যাঙ্গেল বি বাই 4, 7 ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ আমরা এখান থেকে পেলাম 4-এর সাথে x গুণ করলে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 4x।
তাহলে বি এর মান 4x, কিন্তু এক্স এর মান এখনো পর্যন্ত আমার জানা নেই। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে 3x আর 7x এই দুটো কোণ মিলে একটা সরল কোণ তৈরি হচ্ছে, অর্থাৎ 10x ইকুয়ালস টু 180 ডিগ্রি, কারণ আমরা জানি এক সরল কোণের মান কত হয় 180 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি 3x প্লাস 7x ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি 10x ইকুয়ালস টু 180 ডিগ্রি, 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু কত হলো 18 ডিগ্রি। তাহলে x যদি 18 ডিগ্রি হয় এখানে, তাহলে বসিয়ে দিই আমরা 4 ইন্টু 18 অর্থাৎ 72 ডিগ্রি। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত হবে 72 ডিগ্রি, অর্থাৎ সি অপশানটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, সরলরেখা দ্বারা বেষ্টিত একটি চিত্রের অন্তঃকোণগুলির সমষ্টি যদি বহিঃকোণগুলির সমষ্টির সমান হয় তাহলে চিত্রটি কটি বাহু দ্বারা গঠিত? দেখো এখানে যে চিত্রের কথা বলা হচ্ছে, যার বাহু সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে একটা বহুভুজ। এবং আমরা জানি সবাই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হয় n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা তোমরা সবাই জেনে রাখবে, বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি। তো এখানে n হচ্ছে বাহুর সংখ্যা। যেমন ধরে নেওয়া যাক একটা ত্রিভুজের বাহুর সংখ্যা কত 3, তাই n ইকুয়ালস টু 3 হবে। এবং আমরা এই সূত্রতে যদি n এর জায়গায় 3 বসিয়ে দিই তাহলে ত্রিভুজের 3টে অন্তঃকোণের সমষ্টি পেয়ে যাব। তাহলে এখানে বসিয়ে দেখো তোমরা n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে n এর জায়গায় যদি 3 বসিয়ে দিই তাহলে 3 - 2 ইন্টু 180, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাহলে 1 ইন্টু 180 অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এবং এটা আমরা জানি যে ত্রিভুজের 3টে অন্তঃকোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই সূত্রে কী হলো, এটা মিলে গেল। এইভাবে তুমি n এর জায়গায় যদি 4 বসাও তাহলে সেটা চতুর্ভুজ হবে, এবং চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয় 4 - 2 ইন্টু 180, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে 2 ইন্টু 180 অর্থাৎ 360 ডিগ্রি। এইভাবে তোমরা পঞ্চভুজ, ষষ্ঠভুজ, ষড়ভুজ এইভাবে যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বার করতে পারবে। এখন এই অন্তঃকোণের সমষ্টি কি বলছে, বহিঃকোণগুলোর সমষ্টির সমান। এখন বহিঃকোণের সমষ্টির যে মানটা হয় সেটা 360 ডিগ্রি হয়, সেটা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক বা পঞ্চভুজ, যে কোনো বহুভুজ হোক, তার বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট, এটা একটা ধ্রুবক, এটার মান পরিবর্তন হয় না, বাহু সংখ্যার সাথে সাথে এটা বাড়ে না, কিন্তু অন্তঃকোণের সমষ্টি বাহু সংখ্যা বাড়ার সাথে সাথে অন্তঃকোণের সমষ্টির মান বাড়তে থাকে। তো যাই হোক, এখানে প্রশ্ন বলা হচ্ছে অন্তঃকোণগুলোর সমষ্টি বহিঃকোণগুলির সমষ্টির সমান, অর্থাৎ n-2 ইন্টু 180 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে এখানে 180 আর 360 কেটে দাও, তাহলে কত হচ্ছে 2। তাহলে এখানে পেলাম n-2 ইকুয়ালস টু 2, তাহলে n ইকুয়ালস টু 2 প্লাস 2 অর্থাৎ n ইকুয়ালস টু 4। তাহলে এই বহুভুজটা কত, বহুভুজটার বাহু সংখ্যা কত 4, অর্থাৎ এটা একটা চতুর্ভুজ। তাহলে এখানে সঠিক উত্তর হবে বাহু সংখ্যা 4, অর্থাৎ এই অপশানটা কারেক্ট হবে। তো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে অল অপশানটিতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই তোমাদের জন্য এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।